স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। তথ্য উপদেষ্টার আশ্বাসের পরও ৩ দফা দাবিতে রাতভর অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সুস্পষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার ৩ দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লং মার্চ পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। টিচারদের উপর, আমাদের স্টুডেন্টদের উপর, আমাদের সহপাঠী সিনিয়রদের উপর যেভাবে অতর্কিত হামলা করে সেটা আসলে কাম্য নয়। সারা রাত অবস্থান করছি এবং স্টিল নাও আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যাশিত কোনো রেসপন্স আসে উপর পক্ষ থেকে ততক্ষণ আমরা অনবস্থান বজায় রাখব। শাহরিয়ার আলম সাম্য খুনের ঘটনায় আজ অর্ধদিবস শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকবে সব ক্লাস পরীক্ষা। তবে অর্ধ দিবসের শোক পালনের বিষয়টি প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘটের আহ্বান জানিয়েছে সন্ত্রাস বিরোধী ব্যানারের শিক্ষার্থীরা। এর আগে বুধবার উপাচার্য নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে জরুরি সভায় অর্ধ দিবস শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আলাদা এক বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে 7টি সিদ্ধান্ত নেওয়া হয়। টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করার পাশাপাশি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 8টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তগুলোর কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আজকের কর্মসূচিতে আন্দোলনকারীরা কি বলছেন? পরবর্তীতে কিন্তু এখানে এসে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল থেকে কিন্তু সূর্য ওঠার পরবর্তী সময় থেকেই ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে। তাদের একটি দাবি যে আসলে দীর্ঘ 9 মাস যাবৎ দক্ষিণ সিটি কর্পোরেশনে বিশেষ করে 5ই আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগ পতিত হওয়ার পরবর্তীতে কিন্তু নগর ভবন প্রায় অভিভাবকহীন অবস্থায় রয়েছে, যারই ধারাবাহিকতায় কিন্তু নগরবাসী পড়ছে নানামুখী সমস্যায়। এই সকল সমস্যার সমাধানের জন্য কিন্তু আসলে তারা যখন সিটি কর্পোরেশনে আসেন তখন কিন্তু আসলে সেই সমস্যার সঠিকভাবে সমাধান করেন না। এদিকে গত 27শে এপ্রিল কিন্তু আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে একটি রায় আসার পরে এখন শপথ নেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা আন্দোলনরত রয়েছেন, বিক্ষোভরত রয়েছেন, আপনাদের আজকের সর্বশেষ দাবি কি এবং কতক্ষণ অবস্থান করবেন? আজকের দাবি কি এবং কতক্ষণ অবস্থান করবেন? আমরা যতক্ষণ পর্যন্ত আদালতের রায়কে মেনে এই প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত জননেতা ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে শপথ বাক্য না পাঠ করাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। এবং গতকালকেও আপনারা দেখেছেন যে আমরা রাজপথে এসে মানববন্ধন করেছি, আজকেও আমরা মানববন্ধন করতেছি। আগামী দিনে আজকে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহজে না মানে তাহলে আমরা এই আন্দোলনকে আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনে নিয়ে যাব। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে আদালতের রায় মান্য করে শপথ বাক্য না পাঠ করাবে এই আন্দোলন আরো বেগবান হবে। আজকে আমরা অবস্থান কর্মসূচি করছি, সামনে বিক্ষোভ দিব, তারপরে হরতাল অবরোধের মতো আরো বড় ধরনের কর্মসূচি। আসলে বিক্ষোভ তাদের সঙ্গে জানাচ্ছিলেন এমনকি যে তাকে না করা হয় আজকে যে অবস্থান কর্মসূচি
বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে হরতাল নানামুখী কিন্তু কর্মসূচি তারা দিয়ে যাবেন সংখ্যা। এছাড়াও আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সারা দিনব্যাপী তাদের এই কর্মসূচি চালাবেন বলেও আমরা জানতে পেরেছি। এছাড়া সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রায় কয়েক হাজার মানুষের ঢল নেমেছে, আরো মানুষ আসছে এখানে। তাদের একটি দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যেহেতু মেয়র হিসেবে রায় হবার পরেও কেন এখন শপথ পাঠ করানো হয় নাই, সেই একটি মাত্র দাবি নিয়ে কিন্তু তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করছে। আমার কাছে সর্বশেষ ছিল এই তথ্য। শান্তা। হাসিব, আপনাকে ধন্যবাদ। শুধু কার্যক্রম নিষিদ্ধের মধ্যে থাকলেই হবে না, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, বিচার করতে হবে দলটির অপরাধী সব নেতাকর্মীর। আর তা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। এদিকে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে জাতীয় ঐক্যের পাশাপাশি বিচারিক পদ্ধতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পরামর্শ অন্যান্য রাজনৈতিক দলের। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলটিকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনেও আনা হয় সংশোধনী। সোমবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাইলেন এনসিপি নেতারা। বিচার প্রক্রিয়ার ধীর গতিতে হতাশা প্রকাশ করে দৃশ্যমান বিচারের পাশাপাশি দাবি তোলেন সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার। মানে ধীর গতি নিয়ে প্রশ্ন আছে, এটা আমার কাছে অনেক বেশি ধীর মনে হচ্ছে এবং দরকার হলে আরও একাধিক ট্রাইব্যুনাল করে কার্যক্রমটাকে আরও গতিশীল করা দরকার। যারা এই গণহত্যার মাস্টার মাইন্ড বা এই যে সার্কেলটা আসলে গণহত্যা সংগঠিত করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা হুকুম দিয়েছে, যারা এক্সিকিউট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে একটা ধীরগতি আছে। ফলে আমি স্বচ্ছতা নিয়ে চিন্তিত না, কিন্তু ধীরগতি নিয়ে আমি অবশ্যই চিন্তিত। প্রশ্ন তোলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক সক্ষমতা নিয়েও। জানান প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। আমরা যে খুব বেশি বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছি ব্যাপারটা সেরকম না। সেই জায়গায় আমরা মনে করি যে এটা আসলে এখানেও আমাদের পর্যবেক্ষণ প্রয়োজন, যে আমাদের আসলে যে ট্রাইব্যুনালটা সেটা যেন একেবারে নিরপেক্ষভাবে এই বিচার কাজটা সম্পন্ন করতে পারে এবং আন্তর্জাতিক মানদণ্ডে এটা যেন এই বিচারটা যাতে হয়। যদি আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা মাঠে নামি। শুধু এনসিপি নয়, ফ্যাসিস্টদের বিচারের দাবিতে জাতীয় ঐক্য বজায় রাখার পরামর্শ অন্যান্য রাজনৈতিক দলগুলোরও। বিচারিক পদ্ধতিতে দ্রুত দলটি নিবন্ধন বাতিলের মত তাদের। তথ্য উপাত্তের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ার সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ দলগতভাবে আজীবনের জন্য নিষিদ্ধ হবে, নাকি এই অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের পরে রাজনৈতিকভাবে তারা রাজনীতি করার অধিকার তারা ফিরে পাবে। রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা দরকার এবং এটাকে আইন শৃঙ্খলার বিষয়ে পরিণত করলে অনেক ক্ষেত্রে সেটা উল্টো ফল দেয়। তো সেই দিক থেকে জনগণকে আমরা আহ্বান জানাবো অভ্যুত্থান বিরোধী যে কোনো তৎপরতাকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা। আমরা চাই এত বড় হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, নেপথ্যে যারা আনা হোক এবং বিচারিক প্রক্রিয়া বলে দেবে দল সম্পর্কে, সংগঠন সম্পর্কে, সেটাই যথাযথ প্রক্রিয়া বলে মনে করি। অপরাধীদের বিচারের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিতকরণের দাবিও জানান রাজনৈতিক নেতারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কখনো রিক্রুটিং এজেন্সি আকুতি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরেন মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মী। এভাবে আশ্বাসে কেটে গেছে একটি বছর, কোনো ফল আসেনি। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। মালয়েশিয়া যাওয়া নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। আর আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সমাধানের আশা করছে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়রা। অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দৌরাত্ম সহ নানান জটিলতায় গত বছরের মে মাসে মালয়েশিয়া যেতে পারেনি 18,000 কর্মী। পরে চলতি বছরের মার্চ এপ্রিলে 8,000 কর্মী পাঠানোর কথাও জানিয়েছিল পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ার প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। আলোচনা চলছে, খুব বেশি দেরি হবে না। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো।
কিন্তু সরকারের কথা থেকে গেলেও কথাতেই শেষ পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেনি একজন কর্মীও। এমনকি এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই। এতে হতাশ ও ক্ষুব্ধ ভুক্তভোগীরা চান সরকারের কার্যকর পদক্ষেপ। আমাদের খোলার পরে যদি আমাদের 18,000 কর্মীকে প্রথম ধাপে রাখে, এটা আমরা আশা করি। এদিকে তো 1 বছর হলো ঘুরতেছি, প্রবাসী কল্যাণে ঘুরতেছি, কিন্তু কোনো আশার আলো দেখা নেই। আপনারা দায়িত্ব নিয়ে আমাদেরকে মালয়েশিয়া আমাদেরকে পাঠানোর চেষ্টা করেন। এটা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সমাধানের আশা করছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। নতুন করে শ্রমবাজার যদি খুলে সেক্ষেত্রে এরা প্রায়োরিটি পাবে এবং এরা যেহেতু এরা মানে ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু কম পয়সায় একেবারে আগের পয়সায় বা আরো কম পয়সায় বা বিনা খরচে যদি তারা যাওয়ার কোনো তাদেরকে সুযোগ যদি গভর্নমেন্ট করে দিতে পারে। মালয়েশিয়া যেতে না পারায় 18,000 কর্মীর বিষয়টি অগ্রাধিকার দেওয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। পরিকল্পনা হচ্ছিল দুই পক্ষের আলাপ আলোচনা, কিন্তু সেটা বিভিন্ন কারণে পিছিয়ে গেছে। তো সেটা যদি এখন সামনে হয়, এখানে একটা অগ্রাধিকার দিতে হবে। নতুনভাবে আরও কর্মী নিতে পারে বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বলা উচিত যে এদের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়া। দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপনের দাবি ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার রায় হতে পারে ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান, ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে আজকের পরবর্তী সিদ্ধান্তটি কি দেবে সেটা একান্তই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক প্যানেল, এটি তাদের এখতিয়ার। এবং আজকে পূর্ব নির্ধারিত যেই কন্টেম্প পিটিশনটি ইস্যু হয়েছিল, আদালত অবমাননার বিষয়ে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার জন্য তাকে বলা হয়েছিল 15ই মে তিনি যেন এই বিষয়ে ব্যাখ্যা দেন। এবং যে বিষয়টি হচ্ছে গণমাধ্যমে তার একটি বক্তব্য ভাইরাল হয় এবং সেই ভাইরাল বক্তব্যে তিনি 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে দাবি করেন। এবং তার সেই মন্তব্য আদালতে যখন প্রসিকিউশন টিম উপস্থাপন করে, সেটির ফরেন্সিক টেস্টের নির্দেশ দেয় আদালত। এবং সেই ফরেন্সিক টেস্টে যখন এটা পজিটিভ প্রমাণ হয়, তখনই কিন্তু এই কন্টেম্পটি ইস্যু করা হয়। আজকে তিনি কি আইনজীবীর মাধ্যমে কি ব্যাখ্যা দেবেন কিনা, এটি একটি জানার বিষয় আছে। এবং যদি কেউই এই বিষয়ে ব্যাখ্যা না দেয়, সেক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত দেবে সেটি হয়তো পরে জানা যাবে। তবে এর যে কনসিকুয়েন্স, সেই কনসিকুয়েন্স হতে পারে এমন, যেমন রাষ্ট্রপক্ষ জানিয়েছে জুলাই আগস্ট গণহত্যার আগেই হতে পারে যে এই আদালত অবমাননার বিষয়টিতে সাজা হওয়ার সুযোগ রয়েছে। তবে সেটি আজকে কিনা সেই বিষয়টি চূড়ান্ত নয়। আর এই বিষয়ে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কথা বলতে হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু এই বিষয়ে, এই আদালত অবমাননার বিষয়ে আদালতের যে এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ারের কথা স্পষ্টভাবে বলা রয়েছে যে আদালতের সেই ক্ষমতা রয়েছে, আদালত যদি মনে করে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কারো কোনো কর্মকাণ্ড আদালতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, বিচারিক সংশ্লিষ্টতার মধ্যে ভীতি সঞ্চার করে, তবে আদালত তাকে সাজা দিতে পারবে। এবং সেই আইনকেই নিয়েই কিন্তু প্রসিকিউশন আবেদনটি করেছে। সবশেষ সিদ্ধান্ত আদালতের মাধ্যমে কি আসে তা পরবর্তীতে হয়তো আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব। এই ছিল এই বিষয়টির সবশেষ তথ্য। শান্তা। মিজান, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 3 বিজিবি ও 1 আনসার সদস্য। গেল রাত 1টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়াচর খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহী ছিলেন। আহতরা হলেন বিজিবি সদস্য হাবিলদার মোহাম্মদ জসিম, সিপাহী নাদিম, সিপাহী শাহিন ও আনসার সদস্য ফেরদৌস হোসেন। বিজিবি জানায় ওই সীমান্তে টহল দেওয়ার সময় বজ্রপাতে 1 আনসার ও 4 জন বিজিবি সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে রিয়াদ হোসেনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর 2 জন বিজিবি সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শস্য ভাণ্ডার খ্যাত রংপুর অঞ্চলে প্রতিনিয়ত কমছে আবাদি জমি। গেল 14 বছরে অঞ্চলটিতে আবাদযোগ্য জমি কমেছে প্রায় 70,000 হেক্টর। যদিও 1 দশকে বসতি বেড়েছে 25%। গড়ে উঠছে অপরিকল্পিত নগরায়ন। ক্রমবর্ধমান হারে জলবায়ু ও পরিবেশের ওপর প্রভাব পড়ায় বাড়ছে দুর্যোগ। গভীর পুকুর ও খাল ভরাট করে গড়ে উঠছে সুউচ্চ ভবন। নেই পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস বা সিটি কর্পোরেশনের অনুমোদন। এভাবেই প্রতিনিয়ত রংপুর বিভাগের জেলাগুলোতে পুকুর, খাল, জলাধার বন্ধ করে গড়ে তোলা হচ্ছে বড় বড় ভবন। কমছে আবাদি জমি। খাল বিল সব ভরাট করে আবাদি জমি নষ্ট করে এখানে নগরায়ন করছে
অপরিকল্পিতভাবে। আবাদি জমিগুলো ছিল এইগুলাতে বড় বড় বিল্ডিং উঠাইতেছে। এর আগে আমরা এই জমিগুলোতে মনে করেন চাষবাস করতাম, ক্ষেত খামার করি খাইতাম, এটাতে থেকে বঞ্চিত আমরা। মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে 10 বছরে আবাদি জমি কমেছে প্রায় 69,000 হেক্টর। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিনাজপুরে। আর বিভাগীয় পরিসংখ্যান অধিদপ্তর বলছে 1 দশকে সবচেয়ে বেশি ঠাকুরগাঁয়ের 37% বসতি বেড়েছে। বিভাগে এই হার 24.14%। বাড়তি বসতি জনসংখ্যার চাপ প্রভাব ফেলছে পরিবেশ প্রতিবেশে। ঘটছে জলবায়ুর পরিবর্তন, ঘন ঘন হচ্ছে ভূকম্পন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। পরিবেশ কর্মীদের দাবি, বিভাগের 250-র বেশি নদ নদীর অযত্ন, অপরিকল্পিত উন্নয়ন, সরকারের সুদূর প্রসারী উদ্যোগের অভাবে সংকট প্রকট হচ্ছে, যার প্রভাব পড়বে জীবন ও জীবিকায়। ব্যবস্থাপনা না থাকার কারণে এর যে নেতিবাচক প্রভাব পড়ছে, সেই নেতিবাচক প্রভাবের কারণে আমাদের কৃষি, অর্থনীতি, আমাদের পরিবেশ সব কিছুর উপরই একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সংকট সমাধানে ভূমির বিকেন্দ্রীকরণ, মাস্টার প্ল্যান করে গৃহায়ন, নগরায়নের পরামর্শ ভূতত্ত্ব বিশেষজ্ঞের। বহুতল ভবন নির্মাণ বা ভবন নির্মাণের জন্য আমার এখন পর্যন্ত কোনো মাস্টার প্ল্যানই নাই। আমি নর্মাল গৃহায়ন মন্ত্রণালয় থেকে গৃহ নির্মাণ যে কোড আছে, আমি শুধু সেটা মানছি, একটা প্ল্যান পাস করছি, শেষ। সুস্থ জীবনযাপনের জন্য আপনার মাস্টার প্ল্যানের কোনো বিকল্প নাই। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা ও জাতীয় খাদ্য নিরাপত্তা সুসংহত রেখে উত্তরের কৃষিকে বাঁচাতে হলে এখনই করতে হবে অঞ্চল ভিত্তিক সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনা, এমন মত সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। 41 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি দক্ষিণের জেলা পিরোজপুর। 166 বছর আগে প্রতিষ্ঠিত পিরোজপুর মহকুমা জেলায় রূপান্তরিত হয় 1984 সালে। এরপর কেটে গেছে 4 দশকের বেশি সময়, তবে দৃশ্যমান উন্নয়ন থেকে এখনও বঞ্চিত এই জেলা। এতে ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী। কর্মসংস্থান না থাকায় দিশেহারা বেকার যুবকরা। কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আধুনিক সুযোগ সুবিধা কিংবা অবকাঠামোগত উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি পিরোজপুরে। যাতায়াত ব্যবস্থায় নেই উল্লেখযোগ্য উন্নয়ন, কর্মসংস্থানের অভাবে বেকার জেলার অসংখ্য যুবক। অনেক রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও স্থানীয় রাজনীতিবিদদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সরকারি কর্মকর্তাও এখানে থাকতে চান না। একটা পরিসংখ্যানে আমরা এর আগেও দেখেছি যে সমস্ত বাংলাদেশের সব জেলার মধ্যে সবচেয়ে দুর্বল এবং অতি নিম্নমানের জেলা হলো পিরোজপুর। এই জেলায় ইতিপূর্বে যারাই নেতৃত্বে এবং দায়িত্বের মধ্যে ছিল, সেইভাবে নজর দিয়ে কাজগুলো এগিয়ে নিতে পারেনি। সম্প্রতি পিরোজপুরে এসে জেলার অবহেলার কথা স্বীকার করেন সাবেক অর্থ সচিব ও PKSF চেয়ারম্যান জাকির আহমেদ খান। তবে জেলা প্রশাসনের দাবি, সমস্যা চিহ্নিত করে পিরোজপুরের গুরুত্ব বিবেচনা নিয়ে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য আশপাশের জেলাগুলা যখন লক্ষ্য করি, সেখানে নগরায়নটা একটু বেশি মাত্রায় হয়েছে, কিন্তু এখানে নগরায়নটা অনেক কম। আমরা বিভিন্ন ধরনের ছোট বড় কর্মসূচি গ্রহণ করেছি। ছোট কর্মসূচি এগুলা আমরা স্থানীয়ভাবে স্থানীয় উদ্যোগের মাধ্যমে স্বল্প ব্যয়ে মিট আপ করার চেষ্টা করছি। কচা নদীর উপর বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মিত হলেও অধিকাংশ সড়ক এখনও অনুন্নত। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চালু হয়নি নিজস্ব ভবনে। বিদ্যুৎ সাবস্টেশনের নির্মাণ কাজও বন্ধ। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পশুপালনে ব্যস্ত খামারিরা। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত তারা। গোখাদ্যের বাজার মনিটরিং সহ চোরাই পথে পশু আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। ঈদুল আজহাকে সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন ভৈরবের খামারিরা। প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা উপজেলাগুলোতেও বিক্রি করা যাবে। যদিও গোখাদ্যের উচ্চ মূল্যের কারণে আশানুরূপ লাভবান হতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এছাড়া চোরাই পথে পার্শ্ববর্তী দেশ থেকে পশু প্রবেশ নিয়েও রয়েছে চিন্তা। আমাদের এখানে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু তৈরি করা হচ্ছে। গোখাদ্যটাই এত পরিমাণে বাড়ছে যে সেটা না বললেই না। গোখাদ্যের দামটা যদি তারা যদি একটু বিশেষ নজর দেয়, তা আশা করি অনেক খামারি উৎসাহিত হয়ে সেটা আগাবে। ইন্ডিয়ান গরু যদি না আসে, তাহলে আমরা যে গরুগুলো আছে আমরা কিছু
ভালো দাম পাবো আশা করি। প্রাণী সম্পদ অফিস বলছে, খামারিদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও নিয়মিত চিকিৎসা সেবা। এছাড়াও মাঠে রয়েছে 7টি মোবাইল টিম। 7টা মেডিকেল টিম প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা খামারে নিয়মিত ভ্যাকসিনেশন এবং কোনো স্টেরয়েড খাওয়াচ্ছে কিনা এগুলি তদারকি করতেছে এবং যাতে সুস্থ থাকে, সবল থাকে তার জন্য তারা নিয়মিত টিকা প্রদান করছে। উপজেলা জুড়ে 2000 প্রান্তিক খামারি সহ অর্ধ শতাধিক ছোট বড় খামারে প্রস্তুত করা হচ্ছে 40,000 পশু। ডিবিসি নিউজ ডেস্ক। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন নীতি। টিউশন ফি থেকে শুরু করে বসবাসের সময়সীমা সবকিছুতেই পরিবর্তন আনছে ব্রিটিশ সরকার। এতে মুখ থুবড়ে পড়ার শঙ্কায় বিদেশি শিক্ষানীতি নির্ভর বিশ্ববিদ্যালয়গুলো, একই সাথে উদ্বেগে শিক্ষার্থীরাও। উচ্চশিক্ষার্থে ব্রিটেনে আসা শিক্ষার্থীদের জন্য দিন বদলাচ্ছে। প্রস্তাবিত নতুন অভিবাসন নীতির আওতায় এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোর উপর কর আরোপ হতে পারে। ফলে শিক্ষার্থীদের টিউশন ফি বেড়ে যাওয়ার সম্ভাবনা কয়েক গুণ। পাশাপাশি পড়াশোনার পর ব্রিটেনে থাকার সময়সীমাও 2 বছরের পরিবর্তে 1.5 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে সম্প্রতি প্রকাশিত হোয়াইট পেপারে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। নতুন এই বিধান বাস্তবায়িত হলে প্রকৃত শিক্ষার্থীরা বরং উপকৃতই হবেন। সমস্যা মনে হলো আলটিমেটলি যারা কাজ পাওয়ার তারা কাজ পেয়ে যাবে এবং ডিগ্রি লেভেল কাজেরও কোনো এখানে অভাব আছে বলে আমার মনে হয় না, বরং স্টুডেন্টরা তখন আরও কোয়ালিটি ওয়ার্কের জন্য জোর দেবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, নতুন এই নীতি বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা প্রত্যাশীর সংখ্যায় বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে। আমরা স্ট্রিক্ট একটা পলিসির মাঝখানে যাব। তাছাড়া পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা যে রিডাকশন চলে আসতেছে বা আসার জন্য গভর্নমেন্ট যেই ভিশন পাবলিশ করেছেন সে অনুযায়ীও আমার মনে হয় যেন কিছুটা হলেও ডিসকারেজিং অলরেডি। শিক্ষার্থীদের জন্য এখানের জীবনমানটা আসলে দুর্বিষহ হয়ে যাচ্ছে। বারবার ইমিগ্রেশন রুলসের চেঞ্জটা এখানে শিক্ষার্থীর জীবনমানকে একটা কঠিন থেকে কঠিনতর করে তুলতেছে। টিউশন ফি থেকে সব কিছুই বাড়বে এবং আপনার গ্র্যাজুয়েট রুটটাও একটু কমে আসতেছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশি যারা স্টুডেন্টস এদেশে পড়তে আসতে ইচ্ছুক তারা আসলে ইউকেকে এখন একটু সেকেন্ড চান্স হিসেবে দেখবে আর কি। উচ্চশিক্ষার্থে ব্রিটেন ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্য। তবে সাম্প্রতিক পরিসংখ্যান কিছুটা উল্টো পথে। 2023 সালের তুলনায় 2024 সালে ব্রিটেনে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার সংখ্যা কমেছে 31%। কাজী তানভীর আহমেদ, ডিবিসি নিউজ, লন্ডন। $200 বিলিয়ন বোয়িং জেট সহ একাধিক বিনিময় চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। বুধবার কাতারের রাজধানী দোহায় এসব চুক্তিতে সই করেন দুই নেতা। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান ট্রাম্প। দোহায় যাওয়ার আগে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে দেখা করেন ট্রাম্প। এ সময় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে আহমেদ আল শারাকে আহ্বান জানান ট্রাম্প। গেল 25 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক ছিল এটি। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিডিও কলে বৈঠকে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।